প্রিয় আমার বন্ধুরা, আমার সাবস্ক্রাইবাররা, আমার ফলোয়ার্সরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। গত 12ই জানুয়ারি 2025-এ মায়ের শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় যে প্রাক্তন ছাত্র সংসদ পুনর্মিলন অনুষ্ঠানটা হয়ে গেল, তারই কিছু আমি অনুষ্ঠান তুলে দেখাবার চেষ্টা করব। হয়ে গেল সন্ধ্যার সময় সারদা মণ্ডপে আশ্রম মঠের এক সুন্দর মনোরঞ্জন সন্ধ্যা বলা চলে, যেখানে উপস্থিত ছিলেন স্বনামধন্য অভিনেতা এবং শ্রুতি নাট্যকার, একজন স্বনামধন্য সংবাদ পরিবেশনকারী সেই বিশ্ববিখ্যাত সতীনাথ মুখোপাধ্যায় এবং তার সহকর্মী শিল্পীগণ, যারাও নিজ খ্যাতিতে পরিপূর্ণ। সেই স্বনামধন্য ব্যক্তিদের সংস্পর্শে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করলাম। তাদের কিছু কথা আমি তুলে ধরার চেষ্টা করছি, আপনারা শুনতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনি তাদের মুখ থেকে কিছু কথা শুনুন। একে হচ্ছে অসাধারণ অসাধারণ অপূর্ব, সত্যি কথা। শ্রুতি নাটক যে এত অপূর্ব, যেন ওখানে হাতে কাঁটা লেগে যাচ্ছে, হাতে কাঁটা মানে উঠে যাচ্ছে। অভিনয়টা এত সুন্দর। একটু আপনার নামটা বলেন। আমার নাম প্রসেনজিৎ ঘোষ। আচ্ছা, আপনার বাড়ি? আমার বাড়ি মানিকতলা, সুকিয়া স্ট্রিট, কলকাতায়। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার নামটা একটু বলেন। আমার হচ্ছে বিমল কোনার। আচ্ছা, আপনার বাড়ি? আমার বাড়ি সল্টলেক, কলকাতায়। আপনি এই দলের সঙ্গেই আছেন? হ্যাঁ হ্যাঁ, আমি এই দলে। সত্যনাথ আমাদের গুরু। আমরা সত্যনাথের সঙ্গে এই শোটা অনেকবার করেছি, অনেক অসাধারণ অভিনয় হয়েছে, অনেক জায়গায় অসাধারণ, মানে গায়ে কাঁটা দিয়ে দিচ্ছে। আপনাদের যে অসাধারণ লেগেছে এবং আমরা না এটা করে সবসময় পবিত্র হই। মানে মনে হচ্ছে যেন সত্যিকারে আমরা সেই যুগে ফিরে গেছি। দিনে এটা করতে পেরে আমরাও পবিত্র হলাম, এই মাটিতে এসে ধন্য হলাম। ঠিক আছে, খুব ভালো লাগলো আপনাদের মতো, এবং স্বামীজিকে যেন জীবন্তভাবে পাই। দাদা, আপনার নামটা প্লিজ? সুবীর চট্টোপাধ্যায়। আমার একটা চ্যানেল আছে, আচ্ছা আচ্ছা, গুরুকুল স্যার, আর আমার একটা ফেসবুক পেজ আছে সুবীর চট্টোপাধ্যায়। আমি অলরেডি এটা দেবো। আচ্ছা, সুবীর বাবু, অনেক সুবীর চট্টোপাধ্যায়। আমি স্কুলে হোস্টেলের টিচার, ইতিহাসের টিচার। স্কুল সম্বন্ধে স্কুল সম্বন্ধে না এই স্কুল সম্বন্ধে সত্যনাথ তো বলেই দিয়েছেন। আমি আরেকটু বলি, আমরা যখন আসছিলাম না, খুব একটা সংকীর্ণ রাস্তা, কি ভাবলাম ফিরে এখানে এসে দেখছি এত সুন্দর, এত বড়, এত বিরাট পরিসর একটা স্কুল, এত বিরাট জায়গা। একদম 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 তাই। এবং আপনাদের পায়ে ধুলো পড়ে এটাও আপনাদের সব ওই যে মা যেখানে আছেন সবকিছু উদ্ধার হয়ে যাবে, প্রচেষ্টা তাই। একদম একদম, খুব ভালো থাকুন, খুব ভালো লাগলো। আবার নিশ্চয়ই দেখা হবে, কখনো নিশ্চয়ই দেখা হবে। একটু বলে দিন, কথা বলি দিই আমি একটুখানি স্যারকে, একটুখানি জাস্ট একটুখানি বলুন। এত মানুষকে পেয়েছি, আর পাবো কবে? কিছু একসাথে কিন্তু দুটো ডাইরেক্টর করলেন, অসাধারণ। সুবীর বাবু এখানে ইতিহাসের শিক্ষক, উনি আবার পুরো ইউটিউব চ্যানেল চালান এখানকার। স্যারকে সামনে থেকে পেয়ে ধন্য, এবং সবচেয়ে বড় কথা, এত সামনে যে নাটকটা আমি পেলাম, স্বামীজিকে এইভাবে পাবো আমি ভাবতে পারিনি। আর যেন আমার গায়ে কাঁটা উঠে গেছে। ঠাকুরের আমি ভক্ত, আমি দীক্ষিত। আমার বড় মহারাজ, এই এখানকার যিনি বড় মহারাজ ছিলেন, মারা গেছেন, মানে প্রেসিডেন্ট মহারাজ প্রাক্তন। তা আমি আজকে আপনার কাছ থেকে, এবং ওনাদের প্রত্যেকের অভিনয় অসাধারণ। আপনাকে তো বলার নেই, টিভিতে দেখতাম, সামনে থেকে এইভাবে দেখবো। যাও, যদি একটু কিছু বলেন, একটু কিছু বলেন এই আজকে এই অনুষ্ঠান নিয়ে, আমাদের স্কুল সম্পর্কে। আমি এই স্কুলটার নাম শুনেছিলাম, কিন্তু এটা যে এরকম একটা বিস্ময়কর অভিজ্ঞতা হবে সত্যি না এলে বুঝতে পারতাম না। ওইরকম গলিপথ দিয়ে এলাম, এবং সেটা বেশ ভিঞ্জি গলিপথ। তারপরে মনে হলো যে একটা যেন কোথায় এলাম, প্রাসাদোপম অট্টালিকা, এতগুলো বিল্ডিং, এতখানি প্রশস্ত জায়গা, এবং মানে খুব মনোরম একটা পরিবেশ। মনে হচ্ছে একটা শিক্ষার প্রতিষ্ঠানের চেহারা এরকমই হওয়া উচিত, প্রকৃত আঙ্গিক বলেই মনে করছেন তো। সেটা খুব ভালো লেগেছে। আর এখানে প্রাক্তনীদের এই পুনর্মিলন উৎসবে আমরা আমাদের নিজেদের খুব প্রিয় একটা নাটক, এই মাতৃতীর্থে এক সন্ন্যাসী, বিবেকানন্দের সঙ্গে তার মা ভুবনেশ্বরী দেবীর 5 দিন আগে শেষ দেখা, এবং এই নাটকটা করতে পেরে আমরা নিজেরা খুবই আনন্দিত। যদি ভালো লেগে থাকে, এর চাইতে বড়
আমি তো দেবোই আমার পেজে, ফেসবুক পেজ সুবীর চট্টোপাধ্যায় আমার নাম, আর গুরুকুল স্যার আমার ইউটিউব চ্যানেল, আমি দুটোতেই দেবো আশা করি। আর একটুখানি যদি নাম দাদা? হ্যাঁ, আমার নাম সুদীপ বসু। এই নাটকের সাথেই আছে? নাটকের সঙ্গে খুব একটা নেই, আমি গান আলাদা, একদম পুরো গান। আমি আচ্ছা, বেতার দূরদর্শন শিল্পী। আপনার বেতার কি নাম বললেন? আমার নাম সুদীপ বসু। আপনার বাড়ি? আমি থাকি কলকাতায়, ট্যাংরায়। ট্যাংরায়। দূরদর্শনেও বিভিন্ন অন্যান্য চ্যানেলও গান করি। আচ্ছা, দাদা আমাকে মাঝে মধ্যে নিয়ে যান বিভিন্ন জায়গায়। থ্যাংক ইউ, অবশ্যই। খুব ভালো লাগলো আপনার সাথে। ধন্যবাদ। আশা করি আমার বন্ধুরা আমি দেখাতে পারলাম এই মহান শিল্পীদের সঙ্গে কিছু কথোপকথন। এবার নাটকের প্রসঙ্গে যাই। নাটকটির নাম? নাটকটির নাম মাতৃতীর্থে এক সন্ন্যাসী, বৈদ্যনাথ মুখোপাধ্যায় লেখা। আর এর পটভূমিকাটা হচ্ছে যে স্বামী বিবেকানন্দ মারা যাওয়ার 7 দিন আগে সিমলায় ওর মা ভুবনেশ্বরী দেবীর সঙ্গে দেখা করতে এসেছিলেন। সেই ডেটটি ছিল 28শে জুন 1902। তার 7 দিন পর উনি মারা যান। সেই জায়গা থেকে নাটকটা শুরু হয়েছে। তারপরে অনেক দেখলেন, অনেক ঘটনা, অনেক তথ্য, অনেক ইনফরমেশন দেওয়া হলো আর কি। এটাই ছিল মায়ের সঙ্গে শেষ সাক্ষাৎ, সেই জন্য মাতৃতীর্থে এক সন্ন্যাসী। খুব সুন্দর। এবার নাটকটা কথা বলি। নাটকটার নাম মাতৃতীর্থে এক সন্ন্যাসী, লেখক বৈদ্যনাথ মুখোপাধ্যায়। এই নাটকটি রচিত হয় 28শে জুন 1902। স্বামী বিবেকানন্দ মারা যাওয়ার 7 দিন আগে তার মা ভুবনেশ্বরী দেবীর কাছে দেখা করতে যান সিমলায়। সেখানে তাদের মধ্যে বাক্যালাপ হয় এবং বাক্যালাপে যে কথাগুলো আলোচনা হয় তাই নিয়েই এই গল্প মাতৃতীর্থে এক সন্ন্যাসী। ভুবনেশ্বরী দেবী, নমিতা চক্রবর্তী, কিরণ, বাবলি সাহা, রাখাল মহারাজ, বিমল কুমার, সরকার মশাই, স্বপন গাঙ্গুলি। গান শুনিয়েছে একেবারে শুরুতেই সুদীপ বসু আর আমি। ভালো থাকবেন সবাই, আবারও কখন আমাদের নিশ্চয়ই দেখা হবে। আবহ প্রক্ষেপণে আমাদের সঙ্গে ছিলেন আমাদের এই বন্ধু রাজা সেনগুপ্ত, তার জন্য একটু ধন্যবাদ চাই। তুমি না নিশিদিন, তুমি আমার, তুমি বন্ধু, তুমি না নিশিদিন, তুমি আমার, তুমি তুমি শান্তি, তুমি অমৃত পাথারো, তুমি বন্ধু, তুমি না নিশিদিন, তুমি আমার। গাইছো বাবা, তুমি তো আনন্দ লোক, জুড়াও প্রাণ নাশ শোক, তুমি তো আনন্দ লোক, জুড়াও প্রাণ নাশ শোক, তাপহরণ তোমার চরণ, অসীম শরণ দিন জনার, তুমি বন্ধু, তুমি নাথ নিশিদিন, তুমি আমার। কি গলা খারাপ করেছো এখনো, কি বলো তুমি? খারাপ কি রেখেছো বাবু? শোনো শোনো বাবু, বাবু শোনো 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 বাবু, আমার কথা শোনো। আমার মনে হয় তোমার থিয়েটারে দেরি হয়ে যাচ্ছে, যে কারণে তোমায় ডেকেছি আসল কথাটা বলি। বাবু, তুমি একটা আপোষ মীমাংসার প্রস্তাব দিয়েছ, মনে আছে? আগে তাতেও কিন্তু কিছু খরচপাতি হবে। আপনি ভাই ভাই কথা হচ্ছে সরকারের চেয়ে বড় বাবু, বাবু তোমাদের কি ধারণা আমি জানি না। দেখো, আমার অর্থবল তেমন নেই। মাকে আলাদা একখানে বাড়ি করে দেবো ইচ্ছে ছিল,
1000 টাকা তাতে লাগবে। অনেকের কাছে সেই জন্য মাথা কুটেছি, হাত পেতেছি, পাইনি। ইউরোপ থেকে সামান্য যে টাকা এনেছিলাম তার বেশিটাই গেছে মায়ের দেনা শোধ করতে আর সংসার খরচে। সামান্য যা আছে তাতে হাত দেবার কোনো উপায় নেই। মামলা ঝুলে আছে, আরো অনেক টাকা লাগবে। আরে বাড়ির কর্তা তো এখন আমি আর তবু সময়ের কথাবার্তা সব হয়ে গেছে দাদা। খুড়িমা কবুল করেছে, তোমাকে 6000 টাকা নিয়ে বুড়ি ঠকিয়েছে, এখন অনুশোচনা করে। শোনো, খুড়িমা যখন ছাড়বে তবে কিনা শরীর ঝঞ্ঝাট মানে তো বোঝোই, ওই সবাইকেই কিছু কিছু করে হাতে দিতে দিতে। বেশ তো, আমি আরো 1000 টাকা দেবো। এনকোর 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 কি বললে গো দাদা? চটানো নয়, শুনলেন তো? পত্রপাঠ বাড়ি ফিরে গিয়ে অপসনামাটা খরচা করে রাখুন, তারপরে সব দায়িত্ব আমার। বেশ, আপনি আর একবার আমার পায়ে ধুলো দিন। আসি তাহলে, আমি হলাম হুকুমের চাকর, যেমন আজ্ঞা করবেন তেমন করব। আমি হলাম হুকুমের চাকর। দাদা বলছিল কি টাকাটা কি এখনই দেবে? 1 মিনিট দাঁড়াও। না, এ নাও 1000 টাকা। ও, এক চিমটে পায়ে ধুলো দাও দাদা। সত্যি তোমাকে দেখে আমার বিস্ময়ের কোনো অবধি নেই। এত বড় মাপের মানুষ, বিশ্বজোড়া খ্যাতি তোমার। আমি পড়া থিয়েটারে বাঁশি বাজাই, নদীদের সঙ্গে প্রশ্নটি করি, গৈরিক থলি থেকে এক কথায় 1000 টাকা বার করে দিয়ে দিলে আপনাকে বিশ্বাস করে? চলি দাদা চলি, এই প্রথম ঘন্টাটা আমার সময় হলে বলে। ও হ্যাঁ, ভালো কথা দাদা, এই গিরিশ ঘোষ তোমার জেসি কি লিখছে সব ছাইপা, ওগুলো কি নাটক? চোখের সামনে তুমি রয়েছো, ওটা ক্যারেক্টার, মাতৃভক্ত সন্ন্যাসী শঙ্করাচার্যের মতো, সচিমতা দুলাল শ্রী চৈতন্যের মতো। তোমার জিসি পারে না তোমাকে নিয়ে একটা নাটক লিখতে? মহাকবি গিরিশচন্দ্র এটা মাতা। ও বাবা, যা তাহলে বিদায় হলো। এত তাড়াতাড়ি যে নিস্তার পাবে ভাবিনি। তোমার এই মূল্যগত ভাতাটিকে আমি আগেও দেখেছি। আমাদের এই গিরিশ বাবুর মতো, এই কি নাম বলে যেন, অমৃতলাল না? সার্থকনামা পুরুষ, অল্প পরিমাণ অমৃত পান করেই এসেছে। ঠাকুর বলতেন না, রসুনের বাণী, তাই যতই মাজো যতই ফসল, গন্ধটি তার যায়। যাকে যাকে ওর জন্য একটা আপোষ নিষ্পত্তিত হয়ে গেল। পেছনে স্বামী ব্রহ্মানন্দ রয়েছেন যে, তোমাদের বাড়ির সব শরীররা ওকে ডরায়। এর কথা বলেছিস। আচ্ছা দেখ, রাখাল এলে তো আমরা এতক্ষণে বেরিয়ে পড়তে পারতাম। খেয়ে উঠেই শিমলের বাড়িতে চলে গেল তদবির করতে। সরকার মশাই ছাদে উঠতে ফুটতে খাতা পত্তরের বোঝা বয়ে এনেছে, ওই রাখালের দাঁড়ায়। বাবুকেও রাখালে বুঝিয়েছে। সত্যি এরা এলো, কথাবার্তা কইল, চলে গেল, রাখালের দেখা নেই। একটা কাজে গেছি, সময় লাগবে না? এই তো নাম করতে করতে, বাপরে বাপরে বাপরে, কি হলো আজকে? তাহলে মঠে ফেরা হচ্ছে না? কেন হবে না? এই দিন দিন বড় ইনডিসিপ্লিন হয়ে যাচ্ছিস রাজা। আমরা যখন ফিরবো তখন পুজো পাঠ উপাসনা কিছু আর বাকি থাকবে? হরিপ্রসন্ন, গঙ্গাধর, খোকা মহারাজ এরা সব কি ভাববে বল দেখি? আরে সবাই বুঝবে যে আমরা আটকে পড়েছি। তোমাকে না দেখে কেউ ঘন্টা বাজাবে না। কি বললি? মঠ আমাকে এসে ঠেকে যাবে? আমি চিরকাল বাউন্ডুলে, তাই বলে তোরাও বাউন্ডুলে হবি? তাহলে ভেঙে ফেল তোরা বেরুর মঠ। আরে মঠ কি আমি বানিয়েছি লোককে দেখাতে? তোরা তোদের কি বালি মিউনিসিপ্যালিটির বাবুদের রটনা সত্যি করে দেবে রে? এটা হলো নরেন দত্তের সাঙ্গপাঙ্গ নিয়ে হুল্লোড় করার বাবার বাড়ি। আমি চাইনি রে, চাইনি। আমি চেয়েছি একদম নিরেট নিটল মানুষ, ওই বেদান্ত ফেদান্ত না, মানুষ মানুষ, খাঁটি মানুষ। ওরে রাজা, এই ঘন্টা কি পেট্রোলের ঘন্টা? এগুলো কালের ঘন্টা, জাগরণের ঘন্টা। আমার তো দিন ঘুরিয়ে এলো। আজ শনিবার, আমার জীবনের শেষ শনিবার। একটা বিবেকানন্দ কি করতে পারে? আমাকে জেনে যেতে ছাড়িয়ে দিয়ে আসছে নতুন নতুন বিবেকানন্দ। সে তোরা আমার কেন বলছো এসব কথা? কেন? অপরাধটা কি করলাম? আচ্ছা, ঠাকুরের সঙ্গে এতদিন রইলি, কিসের টানে সন্তান পরিবার সব ছেড়ে এলি বলতো?
একটা জন্ম পরার্থে দিবি বলেই তো। পারবি না, পারবি না, এমন ঢেলে ঢালা হচ্ছে হবে করলে কোনোদিন পারবি না। ঘন্টার সময় ঘন্টা বাজবে, খেয়ার জন্য অপেক্ষা করবি না, সাঁতরে গঙ্গা পেরবি, তবে না। দূর দূর দূর, তোরা সেই আর আগের বরানগরের তোরা নেই। ঠাকুরের নামে মিশন টিশন কিচ্ছু হবে না, তোরা সব নিষ্কর্ম। কাঁদছিস? ঠাকুর তোমাকে কত আদর করতেন রাজা, কত ভালোবাসতেন, আর সেই তোমাকে কিনা আমি বকি, হয়তো কটু কথা বলি। না না না, আমি আর তোমাদের কাছে থাকবার যোগ্য নই, যোগ্য নই। তুমি ভালোবাসো বলেই তো বকো, বুঝতে পারি না বলে অনেক সময় কান্না পায়। আমি কি করবো বলতে পারিস? আমার শরীরটা 24 ঘন্টায় চলছে, খুব করে আমার মাথা ঠিক থাকে না। বিশ্ব সংসারের সমস্ত গর্ভধারিণী সারা জীবনের দুঃখ শোকে তার পাশে এসে দাঁড়ালাম না, দাঁড়াতে পারলাম না। এই অনুতাপ মহিম, আমার ভাইটা পৃথিবীর কোন প্রান্তে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে আমি জানি না, কোনো খবর নেই। নিরন্তর এই সব ভাবনা, আর সেই সঙ্গে রোগ জর্জর, শরীরের যন্ত্রণা নিঃশব্দে সহ্য করতে করতে আমার পাগল পাগল লাগে। কি ব্যামো নেই বলতে পারি, হাঁপানি, নেফ্রাইটিস, ড্রপসি, ডায়াবেটিস, তারপরে ইনসোমনিয়া। কবিরাজ বসে বলেন বিনিদ্রা। কিন্তু জানো রাজা, মঠে এমন দিনও গেছে আলোচনায় বসে বৈঠক শেষ হতে হতে রাত 2টো বেজে গেছে, আমি আর শুইনি, চেয়ারে বসে এই রাতটা কাটিয়ে দিয়েছি। একদিন রাত 2টোর পর ছেলেরা সব শুতে গেছে, 4টে না বাজতে গঙ্গাধরকে ডেকে বললাম, লাগা ঘন্টা, সব ওঠো, এই শুয়ে থাকা আর দেখতে পাচ্ছি না। গঙ্গা বলল, আরে এই তো শুলো, ঘুমোক না একটু। শুনে বললাম, ওই যে বললাম না, পাগল পাগল ভাব। বললাম 2টোর সময় শুয়ে যাবে কি 6টার সময় উঠতে হবে? মঠটাকে ঘুমাবার চাই না, আমি থাকতেই এই করে ঘন্টা টেনে নিয়ে বাজে দিলাম, ঢং 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 ঢং। বেশ করেছে। না না রে, বেশ করিনি। কিসের আক্রোশ বলতে, কার উপরে আক্রোশ? আমি বুঝতে পারছি আমি বেঁচে থাকলে অকারণ আরো কষ্ট দেবো তোমাদের। রাজা, রাজা তুমি নির্ভয় একটা কাজ করতে পারো রাজা। ওদেরকে রেসলার ঘোড়া যখন অকেজ হয়ে পড়ে তখন কি করে জানো? গুলি করে মেরে ফেলে। আমি এতদিন রেসের ঘোড়ার মধ্যে দৌড়েছি, আর আজ এই 1902 সালে এসে পুরো অকেজ হয়ে পড়েছি। কথায় কথায় রাত, সবচেয়ে কাছের সবচেয়ে প্রিয়জনদের আমি বলছি, আমি মরলে কোনো ক্ষতি নেই রাজা। রাজা শুনুন, আমি তোমাকে রিভলভার জোগাড় করে দেবো, ঠিক আছে রিভলভার জোগাড় করে দেবো। তুমি আমাকে গুলি করে মারতে পারবে? বলো না, বলো না রাখা রাজা, পারবে না, পারবে না। তুমি বলেছ সন্ন্যাস অর্থ সংক্ষেপে মৃত্যুকে ভালোবাসা। সে মৃত্যু তো আত্মহত্যা নয়। সন্ন্যাসীর মনেই কোনো ক্লান্তি নেই, জীবনে কোনো বিতৃষ্ণা নেই, তবে সে আত্মহত্যা করতে কেন? মরণ অবশ্যই ভেবে জেনেও নিজেকে সর্বতভাবে দিলে দিলে অপরের মঙ্গলের জন্য উৎসর্গ করা, সেটাই তো সন্ন্যাস। মা, আমার মা। অস্থির হয়েও না মা, আমাদের আমি দেখছি আসছে না। শরৎ, মা এসেছে শুনে আমার মনটা কেন নেচে উঠল রে। আচ্ছা, আমি কি তাহলে ওই যে ওরা সব বলে ঘর আর খাটের দোটানায় পড়ে রইলাম? আমি কি সন্ন্যাসের উল্টো পথে হাঁটলাম? এত কার, এত কার। মা 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 গো, মা গো। আমার জন্মের জন্য আমার বাবা মা বছরের পর বছর কত পুজো, কত উপবাস করেছেন জানি। মা গো, চেয়েছিলে একটা শিব আর পেলে আমার মতো একটা ভূত। এ সময় এখানে আসলে বিলু ছেলেবেলায় বলতাম, ও তাই বলছে। কি জানবিতেই ছিল, ওর দুরন্তপনায় অস্থির হয়ে যেতাম। শুধু কি ছেলেবেলায় মা, সারাটা জীবনই তো তোমাকে জ্বালিয়ে মেরেছি। কে কাকে জ্বালায় রে বিলু, সবই এইখানে রে বাবা, এইখানে, এই কপালের লেখা।
বুঝলে বাবা, আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। ওই রামতনু বসু লেনের বাপের বাড়ি, সঙ্গে 4 কাঠা জমি, সব মনে করো আমার। বড় ঘর বর দেখে মা আমার বিয়ে দিয়েছিলেন। আমার তখন 10 বছর আর ওনার 16 বছর। উকিল আটনের গোষ্ঠী, অনেক রোজগার করেছেন উনি। জানিস, মোটামুটি ভালো চাকরির মাইনে তখন 15 টাকা। যার 25 টাকা মাইনে, সেই সব বাবুরা ঘোড়ার গাড়ি করে আপিল চায়। আর সেই সময় আমাদের সংসারের খরচ কত? 1000 টাকা। বলে কি হবে, এক খুশ শ্বশুর আর খুশ শাশুড়ি, যে খুশ শাশুড়ি মামলার আপোষ মীমাংসা করতে আজ এসেছো তোমরা, সে গুরুজন বাবা বলতে নেই, কম লাঞ্ছনা করেননি আমাকে। উনি 2 হাত ভরে টাকা আনছেন, আমার 1 কানার উপর 2 কানা শাড়ি জোটে না। পরপর 10টি সন্তানের মা হয়েছি, একের পর এক সন্তান শোক পেয়েছি। 43 বছর বয়সে নাবালক ছেলে মেয়েদের হাতে নিয়ে বিধবা কপোতক শুরু। যে সংসার খরচ ছিল 1000 টাকা, তা নামিয়ে আনলাম 30-এ। গাড়ি বেচেছি, ঘোড়া বেচেছি, গয়না বেচেছি, অনাহারে অর্ধাহারে থেকেছি। প্রাণান্তকর মামলায় শরীরদের চক্রান্তে পিঠে মাটি ছেড়ে ছেলে মেয়ে নিয়ে মায়ের বাড়ি গিয়ে উঠেছি। বড় ছেলে এই বিলু রোজগারের হয়ে সংসারের হাল ধরতে পারত। উকিল ব্যারিস্টার অ্যাটর্নি কি জজ ম্যাজিস্ট্রেট হতে পারত। কাছে অনেক বড় হয়েছে তোমার। হয়তো হয়েছে, হয় কেন, নিশ্চয়ই হয়েছে। সে আমার গৌরব। তাই বলে আমার দুঃখ বেদনা, আমার জ্বালা যন্ত্রণাগুলো তো মিথ্যে হয়ে যায়নি বাবা। মাগো, তুমি একবার সেরকম বকুনি দিয়ে বলো না। আগে যেমন বলতে, কি হো হো করে বেড়াচ্ছিস, সংসারটার দিকে তাকা। এই যে নরম গলায় বলছো মাগো, আমার বুক ভেঙে যাচ্ছে। আমি বড় অকৃতি অধম সন্তান তোমার মা। যখন মনে হয়েছে আমার মা, ভাই, বোন আমার পৃথিবী, একটা চাকরির জন্য অফিসে অফিসে ঘুরে বেরিয়েছে, যে কোনো চাকরি, কিচ্ছু চলে। আমার মনে হলো গোটা কলকাতার শহরটা আমার শত্রু, আমাকে এখানে রোজগারে হতে দেবে না কিছুতেই। এখন বুঝি ভণ্ডুল করেছেন আমার ঠাকুর। তোমরা আমার বিয়ের জন্য উঠে পড়ে দেখেছো, শুনে ঠাকুর মা কালীর পায়ে ধরে বারবার বলেছেন, কেঁদেছেন, বলেছেন, মা মা নরেনের বে, মা ঘুরিয়ে দে, ঘুরিয়ে দে, মা ঘুরিয়ে দে। বাবু, তোমাকে যদি কেউ বঞ্চিত করে থাকে জীবনে, তবে সে তিনি, পরম গুরু শ্রীরামকৃষ্ণ। আমিও শেষ চেষ্টা করেছিলাম রে। ভূপেনের তখন 6 বছর বয়স। তুই কাশীপুরে ঠাকুরের কাছে গাড়ি করে ভূপেনকে নিয়ে গেলাম ওর কাছে। খুব ভালো কাশীপুর বাগান বাড়ির ভালো লোক অসাধারণ, বুঝলে কেন এসেছি? ভালো লাগলো। এবারে পাঠ সঙ্গে আমি প্রতিবারই প্রায় আসি, চেষ্টা তবু বলুন মা, ঠাকুরের কথা অমৃত সমান। আমারও ঠিক তাই মনে হয়েছিল সবল। তিনি বললেন, ডাক্তার ডাক্তার আমাকে কথা বলতে নিষেধ করেছে বাবা, কিন্তু আপনার সঙ্গে তো কথা কইতে হবে। এই গিরি ছোড়া সকলে মিলে নরেনকে সন্ন্যাসীর পোশাক পরিয়েছিল, আমি মানা করেছি। আমি বলেছিলাম কেমন করে পরে নরেন, তোর বিধবা মা, শিশু ভাই রয়েছে, একবার কত সন্ন্যাসী হওয়ার সাজে না। আপনি এসেছেন মা, ভাবি হয়েছে। নরেনকে আপনার সঙ্গে ফিরিয়ে নিয়ে যান। সত্যি সত্যি বিলু সেদিন
গাড়িতে বসে যখন সব বললুম, বিলু বলল, উনি চোরকে বলেন চুরি করতে আর গেরস্তকে বলেন সজাগ থাকতে। হ্যাঁ, ওইরকমই ছিল ওরা পরীক্ষার ফল। টান ভালোবাসা যাচিয়ে দেখছে। ঠাকুরকে বোঝা বড়ই বুদ্ধি। মাগো, ঠাকুরের কাছে গেলে উনি আমার কাঁধে হাত রেখে বলতেন, নরেন নরেন তুই বীর, তুই কাছে থাকলে আমি মরে বল পাই। আবার এদিকে তোমার মুখোমুখি হলে মা আমার কেন যেন মনে হয় তুমি নিঃশব্দে আমাকে বলছো, বিলু তুই ভীরু, তুই কাপুরুষ, তুই স্বার্থপর। বিলু, এসব তুই কি বলছিস বাবা? হ্যাঁ, কি বলছিস এসব? বিশ্বাস করো মা, কে যেন দুটো বিপরীতের মধ্যে থেকে একটাকে বেছে নিতে বলছে আমাকে। আমি নিষ্ঠুর পশু নই মা। এই বিপুল সংসারে আমার পরম ভালোবাসার জন যদি কেউ থাকে, সে তুমি মা, তুমি আমার চির দুঃখিনী মা। আমার একদিকে গোটা ভারতবর্ষ, লক্ষ লক্ষ নরনারীর দুঃখ, অন্নহীন, বস্ত্রহীন, শিক্ষাহীন, জড়পিণ্ড, আর একদিকে আমার প্রাণপ্রিয় মা ভাই বোন। লক্ষ জনের হিতের জন্য কয়েকজন আপন জনের দুঃখ দুর্দশার হেতু হওয়া। মা, মাগো, যাওয়ার বেলায় নিজে মুখে বলো না মা, মানব সমাজের বৃহৎ মঙ্গলের জন্য তোমার সন্ন্যাসী পুত্রের ওই নিষ্ঠুরতাকে ক্ষমা করে তুমি। সন্ন্যাসী হয়ে কেউ এই পৃথিবীতে জন্মায় না মা, সংসারী সমাজকে সন্ন্যাসী উপহার দেয়। বলো মা, বলো মা, তুমি তুমি তোমার এই অকৃতি পুত্রকে মানব কল্যাণে উৎসর্গ করবে বলেই আমাকে এইভাবে প্রস্তুত করেছ। তোমার ভালোবাসাই আমার আজকের আমাকে সৃষ্টি করেছে। মাগো, মাগো, তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না মা। তুই আমার কোন কোমল স্থানে হাত দিলে রে বিলু? বুকের সব শোক, সব দাম একবার বসে উঠে চলিয়ে গেল রে বাবা। তবে যে সবাই বলতো বহু জন হিতায়, বহু জন সুখায়, সন্ন্যাসীর জন্ম, আলাদা করে তার পিতা মাতা ভাই বোন নেই, চিরকাল সে সংসার ত্যাগী একা। একা হতে পারলাম না। এই যে রাখা, শশী, শরৎ, এদের তুলনায় সেদিক থেকে আমি ভ্রষ্ট। আমি যখন যেখানে গেছি, ইউরোপ, আমেরিকা, সর্বত্র আমি মায়ের মহিমা কীর্তন করেছি। মায়ের মহিমা, সে মা কালী নয় মা, সে তুমি, তুমি মা, আমার গর্ভধারিণী, আমার প্রথম এবং শেষ তীর্থ। আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে। এখান থেকে আহিরিটোলার ঘাট গাড়ি নিলে অনেকটা সময় লাগবে। তারপর আমার 90। হ্যাঁ, গুরু ভাইরা সব ওপারে এসে দাঁড়াবে। অকারণ অনিষ্ট আশঙ্কা করলে এই শনিবারের বার বেলায় করুক, সেই হবে আমার শেষ রসিকতা। রাখাল, রাখাল ভাই, আমি তো আর কদিন মাত্র মাকে দেখিস। একই কথা বিলু, তুই তো মহাপুরুষের সঙ্গ করেছিস, তাঁর শক্তির অংশ আছে তোর মধ্যে। যাবার সময় বলে জানো বাবা, আমি যেন তোর আগে যাই। বল না বাবা, বল বিলু। রাখাল, মাকে পৌঁছে দেয় পালকি সেটা। পালকিতে এনেছি, আমি বসিয়ে রেখেছি সেটাকে। আসুন, আসুন। এই আরেক ছেলে বাবা কিছুতেই পালকিতে চলল না। আমি একা পালকিতে আর রাখাল পাশে পাশে হেঁটে হেঁটে এলো। এবার আর পালকির পাশে পাশে হাঁটতে হবে না, বুঝলে? আমি একাই যেতে পারবো। বাপ বাজার আমার চেনা এলাকা। আমার মায়ের ওই বাড়ি না থাকলে, আমার বুড়ি মা না থাকলে আমাকে রাস্তায় দাঁড়াতে হতো। আর আপনাকে রাস্তায় দাঁড়াতে হবে না মা। হ্যাঁ, এবার শিবলের বাড়িতে চেকে বসবেন মা। হ্যাঁ, আপোষ মীমাংসা হয়ে গেল আজ। কেউ উৎপাত করবে না। না করলেই ভালো।
খুব সাবধানে থাকবে, হ্যাঁ? এই এদের সব কথা শুনে চলবে, কেমন বিটু? চলো বাবা, ঢাকায় চলো চলো। মা, সন্ন্যাসীর মিথ্যে কথা বলতে নেই। অনেক কষ্ট দিয়েছি তোমাকে জীবনে, আরো একটা বাকি। বঙ্কিমবাবুর উপন্যাসে আছে না, ছায়া পূর্বগামী। আমি সেই অঘটনের ছায়া দেখতে পাচ্ছি, ঠাকুরের কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। বন্ধন সব খসে যাচ্ছে, মানুষের মায়া উড়ে যাচ্ছে, কাজ কর্ম সব বিশ্বাসবোধ হচ্ছে। জীবনের প্রতি আর আকর্ষণ নেই, রয়েছে শুধু প্রভুর সেই মধুর গভীর আহ্বান। ঠাকুর বলছেন, আয় আয় নরেন, মৃতের সৎকার মৃতেরা করুক, ওসব ছুঁড়ে ফেলে দিয়ে তুই আমার পিছু পিছু চলে আয়, চলে আয় নরেন, চলে আয়। জয় প্রভু, জয় জয় প্রভু, জয়। সর্বক্ষণ ভয় দেখাচ্ছে সব পাইতে। শোনো শোনো, তোমার বকুনির পরোয়া করি না, বুঝলে? হ্যাঁ, নাটক হচ্ছে, নাটক। মায়ের সামনে শেক্সপিয়ারের সে প্রেতের দৃশ্য। চলো শুনতো মা, আসো চলো, আয় শশী, আয় চলে গেল, একে একে সবাই চলে গেল। আমি যে জন্মেছিলুম তাতে আমি খুশি, এত যে কষ্ট পেয়েছি তাতেও খুশি, জীবনে যে বড় বড় ভুল করেছি তাতেও খুশি, আবার এখন যে নির্বাণের শান্তি সমুদ্রে রূপ দিতে যাচ্ছি তাতেও। আমার জন্য সংসারে ফিরতে হবে এমন বন্ধনে আমি কাউকে ফেলে যাচ্ছি না, অথবা এমন বন্ধন আমিও কারো কাছ থেকে নিয়ে যাচ্ছি না। দেহটা গিয়েই আমার মুক্তি হোক, কিংবা দেহ থাকতে থাকতেই মুক্ত হয়ে। সেই পুরনো বিবেকানন্দ চলে গেছে, চিরদিনের জন্য চলে গেছে। আর ফিরছি না। শিক্ষাদাতা, গুরু, নেতা, আচার্য বিবেকানন্দ চলে গেছে, পড়ে আছে কেবল সেই বারো প্রভুর সেই চির শিষ্য, চির অনাশ্রিত নাম জ্যোতি, নাম শশাঙ্ক শব্দ। মাতৃতীর্থে এক সন্ন্যাসী মা ভুবনেশ্বরী দেবীর সঙ্গে নরেনের কলকাতায় মনের বাড়িতে শেষ দেখা অবলম্বনে বৈদ্যনাথ মুখোপাধ্যায়ের লেখা নাটকটি আপনাদের সঙ্গে উপস্থাপন করব। কেমন লাগলো আপনাদের? মাতৃতীর্থে এক সন্ন্যাসী, এখানেই শেষ হলো নাটকটি। আশা করি আপনাদের আনন্দ দিতে পেরেছি। ভুল ত্রুটি হলে মার্জনা করে দেবেন। এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাই একবার বলুন, জয় ঠাকুর, জয় শ্রীমা, জয় স্বামীজি।